আচ্ছা, তোমরা আছো সবাই? ওকে, চলো শুরু করি। বিসমিল্লাহ। আমাদের আজকে যে টপিক নিয়ে পড়াশোনা করব, আমরা আবার দ্বিতীয় অধ্যায় প্রথম থেকে শুরু করতেছি। ওকে, কে কে জয়েন আসছো? দেখি কে কে আছে। মারিয়া, জান্নাতুল, তাসনিম, মাহিম। ওকে, ঠিক আছে। আচ্ছা, আসো। বলো তো, তোমাদের কি কারো মনে আছে আমরা কোষের একটা ডেফিনেশন বলছিলাম বা সংজ্ঞা বলছিলাম, ওইটা কি মনে আছে কারোর? অথবা তোমরা কোষের কি কোনো ডেফিনেশন জানো? হ্যালো, শোনা যায় আমার কথা? জি স্যার। ওকে, শোনো। কোষ হলো আমাদের যে শরীরের গঠনগত ও কার্যগত একক। কোন একটা জিনিস গঠিত হলে, তোমরা একটা কথা তো শুনছো, ভাব সম্প্রসারণ আসে। ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরাতল। তাহলে এখানে কি বলতেছে বলতো? ছোট ছোট বালুকণা মিলে মহাদেশ তৈরি করে ফেলতেছে। হ্যাঁ, ছোট ছোট বালুকণা মিলে আমাদের মহাদেশ তৈরি করে ফেলতেছে। আবার ছোট ছোট বিন্দু বিন্দু জল মিলে মহাসাগর বা সমুদ্র তৈরি করে ফেলতেছে। তার মানে এইখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে কোনো একটা বড় কিছু গঠিত হয় ছোট 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 কিছু বস্তু দিয়ে। যেমন যেমন বলতেছিলাম যে একটা মহাসমুদ্র তৈরি হতে এরকম অসংখ্য ড্রপ তোমার লাগছে, পানি লাগছে, অসংখ্য ফোঁটা পানি লাগছে, তারপরেই না একটা হলো তোমার সমুদ্র তৈরি হয়েছে। তাই তো? এই কথার সাথে তো আমরা একমত। দ্বিতীয় কথা হলো, ধরো তোমরা যে বাসায় রয়েছে, কারোর বাসা ধরো বিল্ডিং বাসা, তো সেই বাসায় অসংখ্য ইট রয়েছে। অসংখ্য ইট দিয়ে দিয়েই তো ওই আলটিমেটলি বাসাটা আমাদের তৈরি করা লাগছে, তাই তো? তাই না বলো? একইভাবে মানুষের যে দেহ বা মানুষের যে গঠন, একটা মানুষ, ঠিক আছে, তার হাত আছে, পা আছে, ঠিক আছে, এই যে অসংখ্য কোষ দিয়ে তার এই শরীরটা তৈরি হয়েছে। তাহলে আমরা কি বলতে পারি কোষ হলো একটা মানুষের বা একটা দেহের গাঠনিক একক? বলতে পারি কিনা বলো? তোমরা একটু কাইন্ডলি রেসপন্স করবা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং আমারও পড়াতে সুবিধা হবে। তাহলে কি আমরা বলতে পারি কোষ হলো একটা দেহের গাঠনিক একক? বলতে পারি কিনা বলো তো? জি স্যার। একটু রেসপন্স করো। সবাই বুঝছো? জি স্যার। আবার দেখো, আমাদের দেহে অসংখ্য ধরনের ক্রিয়া বিক্রিয়া চলে, তাই তো? অসংখ্য ধরনের ক্রিয়া বিক্রিয়া চলতেছে আমাদের শরীরে। এই সব ক্রিয়া বিক্রিয়া হইতেছে কি একটা কোষের মধ্যে হইতেছে। ধরো আমরা যদি একটা সালোক সংশ্লেষণের কথা চিন্তা করি, আমরা ইন কেস অফ উদ্ভিদের ক্ষেত্রে যদি আমরা সালোক সংশ্লেষণের কথা বলি, তাহলে দেখো উদ্ভিদের সালোক সংশ্লেষণ অবশ্যই তার যে কোষটা আছে, তার যে অসংখ্য কোষ আছে, তার মধ্যে যে ক্লোরোপ্লাস্ট আছে যেসব কোষে, সেসব কোষে আমার হচ্ছে, সালোক সংশ্লেষণ হচ্ছে। আবার আমাদের শরীরে বিভিন্ন কোষ বিভিন্ন ফাংশন করে, বা আমরা ধরো এই যে আমি এই যে লিখতেছি, দাগাচ্ছি বা এই যে লিখতেছি, যাই করি না কেন, আমাদের এই কাজগুলা অ্যাকচুয়ালি শুরু হয় একটা মানে কোষের মাধ্যমে শুরু হয়। তাহলে আমরা এখান থেকে সামারিতে আসতে পারি, আমরা যে কাজই করি না কেন সব কাজই আমাদের কোষ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে কি আমরা বলতে পারি কোষ হলো দেহের গঠনগত এবং কার্যগত একক, মানে কাজেরও একক। এটা কি ক্লিয়ার? জি স্যার। স্যার। তাহলে ইন শর্ট তোমরা লিখে রাখতে পারো কোষ হলো দেহের গঠনগত ও কার্যগত একক। নাম্বার ওয়ান কথা। এখন এখানে একটা জিনিস বুঝাইছিলাম। আচ্ছা, ওই জিনিসটা আবার একটু দেখাই, তোমাদের জাস্ট এতটুকু জানলেই হবে। দেখো, আমাদের শরীরে যখন অসংখ্য কোষ একত্রিত হয় তখন এই যে এন দ্বারা বোঝাইছে, এই যে এখানে যে এনটা আছে, এন দ্বারা বোঝাইছে অসংখ্য বা অগণিত বা অনেকগুলা কোষ যখন একত্রিত হয়ে একটা জায়গা তৈরি করে। ধরো এই যে একটা কোষ, এই কোষ যদি অনেকগুলো একসাথে এক জায়গায় তৈরি হয়, একই কাজ করে, এই সামনে আমরা জানবো এগুলা নিয়ে। অনেকগুলা কোষ যখন একত্রিত হবে তখন তাদেরকে আমরা টিস্যু বা কলা বলি। বুঝা গেছে? জি স্যার। অনেকগুলা অনেকগুলা টিস্যু যখন একত্রিত হয় তখন সেটাকে আমরা অঙ্গ বলি বা অর্গান বলি। ঠিক আছে? ক্লিয়ার? আবার জি স্যার। অনেকগুলা অঙ্গ যখন একত্রিত হয় তখন যে জিনিসটা তৈরি হয় সেটা হলো তন্ত্র। জাস্ট এই সিরিয়ালটা তোমরা লিখে রাখো যে
অনেকগুলা কোষ যখন একত্রিত হবে তখন তাকে আমরা বলি টিস্যু। তারপরে অনেকগুলা টিস্যু যখন একত্রিত হবে তখন তাকে আমরা বলতেছি অঙ্গ। আর অনেকগুলা অঙ্গ যখন একত্রিত হবে তখন তাকে আমরা বলতেছি তন্ত্র। এই এন মানে বোঝাচ্ছে অসংখ্য বা অগণিত বা অনেকগুলা। বুঝা গেছে? তাহলে বলো তো আমার সাথে, অনেকগুলা কোষ যখন একত্রিত হয় তখন যেটা তৈরি করে সেটা হলো টিস্যু। অনেকগুলা টিস্যু একত্রিত হয়ে তৈরি করে অঙ্গ। অনেকগুলা অঙ্গ একত্রিত হয়ে তৈরি করে তন্ত্র। বুঝা গেছে? জি স্যার। সবাই বুঝছো? মাহিম বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে অনেকগুলা কোষ একত্রিত টিস্যু, তারপরে অঙ্গ, তারপরে তন্ত্র। এখন আমরা যে ইনিশিয়াল পড়াশোনা করতেছি, এখন যে অবস্থানে আছি সেটা হলো এই আমরা কোষের অবস্থানে আছি। তাহলে আমরা একটা সংজ্ঞা দাঁড় করিয়েছি, সেটা হলো দেহের গঠনগত ও কার্যগত এককের নাম হলো কোষ। তোমরা কি এই জিনিসটা চেনো? বলো তো এটা কি? এটা কি কেউ চেনো? লিভার নাই একজন বলছে লিভার, আর একজন তাসনিম কি মনে হচ্ছে এটা কি? স্যার হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড, ওকে, হার্ট। তারপরে মারিয়া বলো। স্যার হৃৎপিণ্ড। আরেকজন আছে, জান্নাতুল বলো। এটা হৃৎপিণ্ডই হবে। ভেরি গুড, এটা হলো হার্ট, লিভার না, এটা হলো হার্ট। ওকে, দেখো আমরা সেই দিন এগুলো বাদ দিই, এগুলো কথাবার্তা দরকার নেই এখন আর। ওকে, এখন দেখো আমরা কোষ সম্পর্কে একটু কথাবার্তা বলি। আমাদের বইয়ে এই কোষের যে সংজ্ঞাটা দেওয়া আছে এই সংজ্ঞাটাই মুখস্থ করতে হবে এবং তোমরা বইতে দাগাও। বিজ্ঞানী লোই ও সিকেবিস 1969 সালে বৈষম্যিত পর্দা দ্বারা আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজেই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বলেছেন। তাহলে বলতো কোষের সংজ্ঞাটা কি বলছিলেন? বিজ্ঞানী লোই আর সিকেবিস বলেছেন বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আবৃত জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজে নিজের প্রতিরূপ তৈরি করতে পারে। বলো, তোমাদের মধ্যে যে কোনো একজন বলো। যে কোনো একজন বলো। জি স্যার। কোষের সংজ্ঞাটা বলো, এই সংজ্ঞাটা বলো। মুখ দিয়ে বলা শেখো, তাহলে তোমার দেখবা ইজিলি মুখস্থ হয়ে যাবে। বলো। বৈষম্যবেদ্য পর্দা দিয়ে আবৃত এবং জীবজ ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বলে। তাহলে আমরা যদি কোষের সংজ্ঞা আসে তাহলে আমরা এই যে 1 নম্বর কোশ্চেনে বা কোশ্চেনে ক নম্বরে যে কোশ্চেনটা আসে কোষ কাকে বলে, তাহলে আমরা এটা বলতে পারবো। ঠিক আছে? পারবো তো বলতে? ওকে, জি স্যার। এরপরে আসো। ওকে, এরপরে আসো এর পরের পড়াশোনায়। এরপরে কোষের প্রকারভেদ বলছে। এখন আমরা জানি কোষের প্রকারভেদ। কোষ হলো কিছু কিছু কিছু, আচ্ছা তোমাদের কি মনে আছে আমরা হলো, তোমরা মনে হয় রিসেন্টলি কোন একটা পরীক্ষা দিছো, তোমাদের কি মনে আছে মনের রাজ্যের বৈশিষ্ট্য? কারো কি মনে আছে? বলো তো, কারো কি মনে আছে? আচ্ছা, না মনে থাকলে সমস্যা নেই। মনের রাজ্য যে প্রথম অধ্যায় আছে এতটুকু তো জানো, তাই না? জি স্যার। জি স্যার। এখন আমাদের একটা কোষের মধ্যে তোমার একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো নিউক্লিয়াস। ঠিক আছে? এখন এই নিউক্লিয়াসটা ওই কোষে সুগঠিত নাকি ওই নিউক্লিয়াসটা ওই কোষে সুগঠিত নয় তার উপর ভিত্তি করে কোষকে আমরা দুইটা ভাগে ভাগ করি। তাহলে যদি বলা হয় কোষের যদি ক্লাসিফিকেশন বা টাইপ বা প্রকারভেদ বলো, প্রথমে হলো নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষকে আমরা দুই ভাগে ভাগ করি। কয় ভাগে ভাগ করি? দুই ভাগে। দুই ভাগে। সবাই সবাই হলো আনমিউট করে রাখো, তোমাদের নয়েজ আসুক সমস্যা নাই, কিন্তু কথা বলতে হবে। ওকে, তাসনিম জি স্যার।
স্যার আমার নেটওয়ার্কে একটু প্রবলেম দিতেছে, তাই স্যার স্ক্রিন বারবার চলে যেতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, আমি তোমাদের রেকর্ড দেবো। আচ্ছা শোনো, তুমি যতটুকু বুঝতে পারো অতটুকু বুঝো, বাকিরা আমার সাথে রিপিট করবা। তাহলে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোষকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো আদি কোষ, একটা হলো প্রকৃত কোষ। বলো, তাহলে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে আমরা কোষকে কয় ভাগে ভাগ করি? দুই ভাগে। দুই ভাগে, একটা হলো আদি কোষ আর একটা প্রকৃত কোষ। প্রকৃত কোষ। প্রকৃত কোষ। সবাই রেসপন্স করো, আদি কোষ আর প্রকৃত কোষ। প্রকৃত কোষ। ওকে, এখন আমরা তো জানি আদি কোষ বলতেছে, তার মানে আদি কোষ যেহেতু বলতেছে তাহলে অবশ্যই নিউক্লিয়াসটা সেখানে সুগঠিত নয়। আর প্রকৃত কোষ তার মানে নিউক্লিয়াসটা সেখানে সুগঠিত, সেই জিনিসটাই আমরা এখানে দেখব। দেখো এই কোষে কি হয়, এই ধরনের কোষে নিউক্লিয়াসটা থাকে, সরি, এই ধরনের কোষে নিউক্লিয়াসটা সুগঠিত, এই ওয়ার্ডটা খেয়াল করো, সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এই জন্য এদেরকে আদি নিউক্লিয়াস যুক্ত বা আদি কোষ বলা হয়। আদি নিউক্লিয়াস যুক্ত কোষ অথবা আদি কোষ বলা হয়। তাহলে নাম্বার 1 যদি আমরা ক্রাইটেরিয়া বলি, আদি কোষে কি হয়, সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এবং প্রকৃত কোষে দেখো নিউক্লিয়াসটা অবশ্যই সুগঠিত নিউক্লিয়াস থাকে। নাম্বার 1 কথা। এবার নিউক্লিয়াস, তারপরে হলো নিউক্লিয়াসের একটা স্ট্রাকচার আছে, তোমরা তো এই স্ট্রাকচার সবাই দেখছো তাই না? এই যে এই ছবিটা সবাই দেখছো তাই তো? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, দেখো এই যে যে নিউক্লিয়াসটা, ভালো করে একটু খেয়াল করো, এই নিউক্লিয়াসটার চারপাশে, এই নিউক্লিয়াসটার চারপাশে একটা আবরণ আছে। এই আবরণকে আমরা কি বলি? আবরণের ইংরেজি নিউক্লিয়ার হলো মেমব্রেন। মেমব্রেন। হ্যাঁ, আবরণের ইংরেজি হলো মেমব্রেন। আর এটা যেহেতু একটা নিউক্লিয়াস, তাহলে এটা হলো নিউক্লিয়ার মেমব্রেন। ওকে, এরপরে এই মেমব্রেনের মধ্যে ছোট ছোট ছিদ্র আছে, এই ছিদ্রগুলোকে কি বলে? নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র, ভেরি গুড। আর এইখানে এই যে কনডেন্স একটা বস্তু, এই যে একটা বস্তু, এটাকে বলা হয় নিউক্লিওলাস। এটাকে কি বলে? নিউক্লিওলাস। নিউক্লিওলাস জাস্ট কিছুই না, এই যে এখানে কি আছে এগুলো কি বলতো? নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়ার রেটিকুলাম, বা এটার আরেকটা নাম হলো ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু। তন্তু। আচ্ছা, এখন তোমরা তাহলে আনমিউট করো, আমি যখন কোশ্চেন ধরবো তখন বলবা। আর যে পিছনে পিছনে দেখো একটা ব্লু ব্যাকগ্রাউন্ডে, পিছনে ব্লু ব্যাকগ্রাউন্ডে, ভায়োলেট ব্যাকগ্রাউন্ডে কিছু জিনিসপত্র দেখো পিছনে দেয়া আছে। এই যে জেলির মতো থকথকে বস্তু পিছনে আছে, এইটাকে আমরা বলি নিউক্লিওপ্লাজম। এটাকে কি বলি? নিউক্লিওপ্লাজম। এবার এবার হলো ধরার পালা। বলো, জান্নাতুল বলো, এই জিনিসটা কি বলো? স্যার কোনটা? এই যে জিনিসটা, এই যে ইয়া নড়তেছে, এটা কি? এটা হলো নিউক্লিওলাস। নিউক্লিওলাস, ভেরি গুড। তারপরে পরের জন মারিয়া বলো, এই যে এই জিনিসগুলা কি বলো? নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র, ভেরি গুড। তারপরে মাহিম বলো, এই যে জি পিছনে স্যার। ব্যাকগ্রাউন্ডে যেগুলো আছে, এটা কি ব্যাকগ্রাউন্ডে আছে? ওইগুলা কি? ব্যাকগ্রাউন্ডে যে জেলি মতো থকথকে বস্তু আছে, এটা কি? ভায়োলেট কালারের বা বেগুনি কালারের, ওইটা কি? ও স্যার সিন দেওয়া এই যে এখানে। এই যে পিছনে পিছনে তোমার এই যে এইগুলা না, জি এইগুলা স্যার। না, এর পিছনে যেটা আছে ওইটা কি? নিউক্লিওপ্লাজম। ভেরি গুড। তারপরে তাসনিম বলো, এই যে এগুলা কি? স্যার নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু। ভেরি গুড, নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু। এখন আসো, এখন আমরা আবার পড়ায় ফিরে আসি। এইখানে দেখো, এইখানে বলতেছে, এইখানে ওই যে নিউক্লিয়ার পর্দা, এখানে কোনো পর্দা দ্বারা আবৃত থাকে না, এবং নিউক্লিওলাস যে দেখছিলাম ওইটাও থাকে না, কিন্তু এইখানে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাস উভয়ই থাকে। যেহেতু প্রকৃত বা সুকেন্দ্রিক, অবশ্যই তার সবকিছুই থাকবে। আর আদি কোষীকে বলা হয় প্রাককেন্দ্রিক, তাই ওদের থাকবে না। এবং কোষের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বস্তু আছে, রাইবোজোম। এই রাইবোজোমটা হলো আদি কোষে থাকে, প্রকৃত কোষে রাইবোজোম থাকে না। তাহলে আদি কোষে কি থাকে?
রাইবোজোম থাকে, সরি রাইবোজোম থাকে। একটু ভুল বললাম, আদি কোষে রাইবোজোম থাকে, যেটা প্রকৃত কোষেও থাকে। কিন্তু আদি কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বস্তু এগুলো কিছুই থাকে না, কিন্তু প্রকৃত কোষে এই সকল ধরনের অঙ্গাণু উপস্থিত থাকে। তাহলে 3টা পয়েন্ট আমরা পেয়ে গেলাম। নাম্বার 1 এটা হলো সুগঠিত নিউক্লিয়াস 9, আর এটা হলো সুগঠিত নিউক্লিয়াস। এইখানে নিউক্লিয়ার পর্দা আর হলো নিউক্লিওলাস, এখানে হলো থাকে না, এইখানে থাকে। তারপরে এখানে কোষের মধ্যে এই অঙ্গাণুগুলা থাকে না, বাট রাইবোজোম থাকে। আর এখানে হলো রাইবোজোম সহ সকল অঙ্গাণু উপস্থিত থাকে। 3টা পার্থক্য তো আমরা অলরেডি পেয়ে গেলাম। আর লাস্টলি এর উদাহরণ দেখো, উদাহরণ এখানে আছে নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া। আর এখানে কি আছে, এখানে আছে হলো জাস্ট ধরো অধিকাংশ জীব যেমন মানুষ, হলো প্রকৃত কোষের উদাহরণ। এই দুইটার পার্থক্য যদি আসে, পারবা তো? ইনশাআল্লাহ। জি স্যার। ওকে, সবাই পারবা তো? কারো বুঝতে জি সমস্যা? স্যার। না স্যার। এবার আরেকটা জিনিস আছে আমাদের, কাজের উপর ভিত্তি করে কোষকে 2 ভাগে ভাগ করি। দেখো, মানুষের প্রত্যেক প্রাণী চাই একদম তার প্রতিরূপ কিছু পৃথিবীতে রেখে যাওয়ার জন্য, বা তার বংশধর পৃথিবীতে রেখে যাওয়ার জন্য। প্রত্যেকটা প্রাণী, যত জীব আছে, নট অনলি প্রাণী, যত জীব আছে সব জীব চাই তার প্রতিরূপ সৃষ্টি করে রাখার জন্য। এই জন্য কি দরকার হয়? বংশগতি বা বংশবৃদ্ধির দরকার হয়। কিসের দরকার হয়? বংশবৃদ্ধি। এই বংশবৃদ্ধি করার জন্য আল্লাহ তাআলা আমাদের শরীরে কিছু কোষ দিয়ে রাখছেন, যে কোষগুলো হলো বংশবৃদ্ধিতে কাজে লাগে। তাহলে কিছু কোষ আছে যেগুলো আমাদের রুটিন যেসব কাজ, সেসব কাজকর্মে সাহায্য করে। যেমন আমাদের খাদ্য হজম করা, আমাদের হলো ধরো বজ্র পদার্থ তৈরি করা, তারপরে আমাদের এই যে দেখার কাজ, শোনার কাজ। এই কিছু কোষ আছে নর্মালি আমাদের দেহের নর্মাল কাজগুলা করে। আবার কিছু কোষ আছে যেগুলো হলো বংশবৃদ্ধিতে সাহায্য করে, বা প্রজন্মের পর প্রজন্ম টিকায় রাখতে সাহায্য করে। তো এই যে কাজ 2 রকম আমরা পেয়ে গেলাম, একটা হলো শরীরের নর্মাল কাজ, আর একটা হলো বংশবৃদ্ধি। এই কাজের উপর ভিত্তি করে 2 রকম কোষ, একটা হলো দেহকোষ বা সোমাটিক সেল, আর একটা হলো জনন কোষ বা গ্যামেটিক সেল। তাহলে একটা হলো দেহকোষ বা সোমাটিক সেল, আর একটা হলো জনন কোষ বা জেনেটিক গ্যামেটিক সেল। সেল। ওকে, সোমাটিক সেল কি করবে? নরমালি দেহের বৃদ্ধি, বিভাজন, বিভিন্ন কাজ করবে। আর জনন কোষ কি করবে? শুক্রাণু আর ডিম্বাণু তৈরি করে। জনন কোষ থেকে আমাদের মেইনলি মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে শুক্রাণু আর ডিম্বাণু তৈরি হয়। এই শুক্রাণু তৈরি হয় বাবার থেকে, আর ডিম্বাণু তৈরি হয় মায়ের থেকে। এই শুক্রাণু ডিম্বাণু দুইটা যখন মিলিত হয় বা নিষেক ঘটে, তখন যে প্রথম কোষটা তৈরি হয় তার নাম জাইগট। এতটুকু পর্যন্ত মনে হয় বলা হয়েছিল। তাহলে আমাদের আমাদের শরীরে প্রথম যে কোষটা তৈরি হয়, সেই কোষটার নাম কি? জাইগোট। জাইগোট। সবাই বুঝেছো? জি স্যার। সবাই কি বুঝছো? জি স্যার। বুঝতে অসুবিধা হলে বলবো। এখন পর্যন্ত কোনো কোশ্চেন আছে? জি না স্যার। না স্যার। আসো, এখন আমরা এই যে একটা পার্থক্য, যদিও জঘন্য হাতের লেখা, তারপরে দেখো এর আদিকোষের অপর নাম প্রাককেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটা, প্রকৃত কোষের অপর নাম, মানে ওই আগের ক্লাসে লিখছিলাম তো, এই দ্রুত লিখছিলাম তাই এরকম হয়ে গেছে। আমরা অলরেডি পার্থক্য জানি। এটা হলো প্রাককেন্দ্রিক প্রোক্যারিওটা, এটা হলো সুকেন্দ্রিক বা ইউক্যারিওটা। এখানে নিউক্লিওলাস, নিউক্লিয়ার পর্দা থাকে না, এইখানে সুগঠিত থাকে। ওইখানে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, গলজি অ্যাপারেটাস, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলো আদি কোষে থাকে না, কিন্তু প্রকৃত কোষে থাকে। তারপরে আদি কোষে শুধুমাত্র হয় ডিএনএ থাকে, না হয় আরএনএ থাকে। আর প্রকৃত কোষে ডিএনএ আরএনএ উভয় থাকে। উদাহরণ এখানে বলছিলাম নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া যেগুলো আদিকোষী, আর হলো মানুষ, ছাগল, গরু, ভেড়া এসব হলো প্রকৃত কোষী। ওকে, আর বইতে তারপরের লাইনে এসে, পরে পৃষ্ঠায় এসে দাগাবা যে পূর্ণ স্ত্রী জনন কোষে, অর্থাৎ হলো শুক্রাণু ও ডিম্বাণু মিলনের ফলে প্রথম যে কোষটা তৈরি হয় তার নাম হলো জাইগোট। জাইগোট। ওকে, এখন তোমাদের কাজ হলো এই যে যে চিত্রটা আছে, এই যে চিত্র আছে, তোমরা 4 জন আছো, এই চিত্র থেকে 4 জন 4টা পার্থক্য বের করবা, যেটা হয় প্রাণী কোষে আছে কিন্তু উদ্ভিদ কোষে নেই, অথবা উদ্ভিদ কোষে আছে কিন্তু প্রাণী কোষে নেই। এরকম তোমাদের 1 মিনিট সময় দেওয়া হলো, তোমরা এটা হলো বের করে বলবা। 1 মিনিট সময় তোমাদের। তোমরা হলো 1 মিনিট পরে বের করে আমাকে বলবা যে 4টা জিনিস আছে, 4 জন 4টা জিনিস বলবা, যেটা প্রাণী কোষে আছে কিন্তু উদ্ভিদ কোষে নাই, অথবা উদ্ভিদ স্যার কোষে আছে।
কিন্তু আগে থেকে বলে না, 1 মিনিট পরে যখন জিজ্ঞেস করবো যাকে তখন বলবা। ওকে স্যার। আমার কথা শোনা যায়? জি স্যার। হ্যাঁ, ফার্স্টে মারিয়া বলো, একটা পার্থক্যের কথা বলো। জি স্যার। বলো, হয় প্রাণী কোষে আছে কিন্তু উদ্ভিদ কোষে নাই, অথবা উদ্ভিদ কোষে আছে কিন্তু প্রাণী কোষে নাই, এমন একটা জিনিসের নাম বলো। এখান থেকে একটা জিনিসের নাম বলবা। সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম, ভেরি গুড, ভেরি গুড। তাহলে 1 নম্বরে হলো, এটা তোমরা বইতে মার্ক করে রাখবা সবাই, সেন্ট্রোজোম। ভেরি গুড, একটা পেরে গেছে একজন। তারপরে তারপরে জান্নাতুল বলো। স্যার কোষ গহ্বর। ভেরি গুড, কোষ গহ্বর। উদ্ভিদ কোষে অনেক বড় থাকে এবং অ্যাকচুয়ালি উদ্ভিদ কোষে থাকে, কিন্তু প্রাণী কোষে থাকলেও সেটা ছোট থাকে বা ওইটার কোনো তেমন কোনো কাজ নাই। কোষ গহ্বর, ভেরি গুড, দুটো হয়ে গেছে। তারপরে তাসলিম বলো। স্যার প্লাজমা মেমব্রেন, যেটা উদ্ভিদ কোষে আছে কিন্তু প্রাণী কোষে নাই। উদ্ভিদ কোষে, শোনো শোনো, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ উভয় কোষে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি থাকে। অন্য একটা জিনিসের নাম বলো। আচ্ছা, তোমারে ভাবার জন্য আর একটু সময় দেওয়া হলো। এখন মাহিম বলো। কোষ প্রাচীর। ভেরি গুড, কোষ প্রাচীর। এবার বলো তসলিম, এবার বলো একটা জিনিসের নাম। আচ্ছা, তোমার আমি কোশ্চেন করি, বলো, উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে নাকি প্রাণী পারে? উদ্ভিদ। তাসলিম বলো। হ্যালো, শোনা যায়? জি স্যার। হ্যাঁ তাসলিম বলো, উদ্ভিদ প্রাণী খাদ্য তৈরি করতে পারে নাকি প্রাণী? আচ্ছা, ওর হয়তো নেটের প্রবলেম। হ্যাঁ, মাহিম বলো, উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে নাকি প্রাণী? উদ্ভিদ স্যার। ওকে, এবার মারিয়া বলো, উদ্ভিদ যে খাদ্য তৈরি করতে পারে, উদ্ভিদের কি আছে এই জন্য খাদ্য তৈরি করতে পারে আর প্রাণীর নেই সেই জিনিসটা? ক্লোরোপ্লাস্ট। ভেরি গুড, ভেরি গুড এন্ড ভেরি গুড। এই যে এই চারটা জিনিস আমাদের ডিফারেন্ট। দেখো, কোষ গহ্বর প্রাণী কোষে নরমালি থাকে না, কোষ প্রাচীর প্রাণী কোষে থাকে না, ক্লোরোপ্লাস্ট প্রাণী কোষে থাকে না, এবং সেন্ট্রোজোম উদ্ভিদ কোষে থাকে না। এই চারটা জিনিস ডিফারেন্ট, তাই আমাদের সবকিছুই থাকে দুই কোষের। ওকে, বইতে এই চারটা জিনিসের উপর বড় বড় করে দাগ দিয়ে রাখো। আচ্ছা, এবার আমরা প্রথম যে বাইরে থেকে আমরা এখন কি করব, এই যে বাইরে থেকে ভিতরের দিকে পড়াশোনা করব। একদম বাইরে কি আছে বলো তো? একদম বাইরে, একদম বাইরে আছে কোষ প্রাচীর। তার আগে তোমরা, এই কি চলে আসলো, আমার প্র্যাকটিক্যাল খাতা চলে আসছে। আচ্ছা, ওকে, প্লেন একটা পেজ নিই। তোমরা হলো কাইন্ডলি একটু খাতা কলম নাও, এই জিনিসটা একটু লেখো। একটা কোষ, হ্যাঁ, একটা একটা কোষ। কোষের মধ্যে ইনিশিয়ালি আমাদের দুই ধরনের বস্তু থাকে। কোষের মধ্যে প্রথমত দুই ধরনের বস্তু থাকে। একটা হলো আমাদের জৈব বস্তু, আর একটা হলো জড় বস্তু। অ্যাকচুয়ালি এটাকে আমরা জীবিত বলি। এটা হলো জীবিত বস্তু, এটা হলো জড় বস্তু। ওকে, এখন কথা হলো, আমাদের এই জীবিত বস্তু বা জড় বস্তু কারা? তোমাদের এই লেভেলে তোমরা শুধু মনে রাখো, জড় বস্তুটা হলো কোষ প্রাচীর, জড় বস্তুটা হলো কোষের কোষ প্রাচীর, ঠিক আছে? আর জীবিত বস্তুর মধ্যে তোমাদের মেইনলি মনে রাখতে হবে যেটা, সেটা হলো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম,
এখন এই কোষের প্রোটোপ্লাজমের মধ্যে 3 ধরনের বস্তু থাকে। কোষের প্রোটোপ্লাজমের মধ্যে কয় ধরনের বস্তু থাকে? 3 ধরনের বস্তু থাকে। আচ্ছা, ছোট একটা স্ক্রিনশট নিই। ওকে, সেভ করে রাখি। ওকে, কোষের আমাদের 3 ধরনের বস্তু আচ্ছা ওয়েট একটু, ওহ পরের পেজে অ্যাড হয়ে গেছে। আচ্ছা ওয়েট করো একটু। থাক। ওকে, দেখো আমরা বলছি কোষের মধ্যে 2 ধরনের বস্তু থাকে, একটা জীবিত বস্তু, একটা হলো জড় বস্তু। এই জীবিত বস্তুর মধ্যে আমরা যেটা বলছি সেটা হলো প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমের মধ্যে আবার আমাদের 3 ধরনের বস্তু থাকে। এটা একটু কষ্ট করে লেখো। একটা হলো সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, একটা হলো নিউক্লিয়াস, আর আরেকটা জিনিস হলো কোষঝিল্লি অথবা প্লাজমা মেমব্রেন। কোষঝিল্লি অথবা প্লাজমা মেমব্রেন অ্যাকচুয়ালি। ওকে, তাহলে তোমাদের যদি কেউ কোশ্চেন করে নিউক্লিয়াস কি সাইটোপ্লাজমের অংশ, তোমরা কি বলবো বলো তো? জি স্যার, আনসার করো। বুঝি নাই স্যার। বলতেছি তোমাদের যদি কোশ্চেন করা হয় নিউক্লিয়াস কি সাইটোপ্লাজমের অংশ, তোমরা কি বলবা? দেখো একটা কোষ, দেখো এই যে একটা কোষ, এই কোষের মধ্যে এই যে একটা নিউক্লিয়াস, তোমাদের যদি বলা হয় নিউক্লিয়াস কি সাইটোপ্লাজমের অংশ, তোমরা কি বলবা? যার কাছ থেকে শব্দ আসতেছে কাইন্ডলি একটু মিউট করো। আচ্ছা বলো মারিয়া, বলো নিউক্লিয়াস কি সাইটোপ্লাজমের অংশ? জি স্যার। অন্য কেউ? নিউক্লিয়াস কি সাইটোপ্লাজমের অংশ? ওকে, আমি আনসার করে দিচ্ছি। নিউক্লিয়াস সাইটোপ্লাজমের অংশ না, নিউক্লিয়াস কখনোই সাইটোপ্লাজমের অংশ না। দেখো প্রোটোপ্লাজমের মধ্যে যার নয়েজ আসতেছে, কাইন্ডলি একটু মিউট করো। ওকে, যা প্রোটোপ্লাজমের মধ্যে 3 ধরনের বস্তু থাকে, বা প্রোটোপ্লাজমকে আমরা 3 ভাগে ভাগ করি। একটা হলো সাইটোপ্লাজম, একটা হলো নিউক্লিয়াস, একটা হলো কোষঝিল্লি। যেমন ধরো প্রোটোপ্লাজমকে, যেহেতু প্রাণী কোষে কোষ প্রাচীর নাই, ধরো কোষ প্রাচীরের আলাপ শেষ, এবার আমাদের প্রোটোপ্লাজমের আলাপ। প্রোটোপ্লাজমের মধ্যে দেখো নাম্বার 1, প্রোটোপ্লাজমের মধ্যে এই যে কোষ প্রাচীর থাকে, নাম্বার 1 গেল, কোষ প্রাচীর থাকলো, সরি কোষ ঝিল্লি থাকলো নাম্বার 1 প্রোটোপ্লাজমের মধ্যে। নাম্বার 2 এই যে নিউক্লিয়াসটা, এবং নাম্বার 3 নিউক্লিয়াস বাদে, এইটুক বাদে যে বাকি সব জায়গাটুকু, নিউক্লিয়াস বাদে আর এই কোষ ঝিল্লি বাদে বাকি সবটুকু হলো সাইটোপ্লাজম। কিন্তু কখনোই বলবা না নিউক্লিয়াস হলো সাইটোপ্লাজমের অংশ। ক্লিয়ার? জি স্যার। বুঝতে পারছো? নিউক্লিয়াস কখনোই সাইটোপ্লাজমের অংশ না, না, না এবং না। নিউক্লিয়াস হলো প্রোটোপ্লাজমের একটা পার্ট। প্রোটোপ্লাজম কি জিনিস? এই যে কোষ প্রাচীর বাদ দিলে উদ্ভিদ কোষে যা থাকে সেটা হলো প্রোটোপ্লাজম, অথবা প্রাণী কোষে এই টোটালটা ধরো আমরা ধরতে পারি প্রোটোপ্লাজম। এতটুকু কি মাথায় ঢুকছে? কোনো কনফিউশন, কোনো কোশ্চেন আবার বলতে হবে? আবার বলবো নাকি বোঝো না? বুঝছো? ওকে, আবার বলতেছি। দেখো আমাদের এই যে ধরো একটা কোষের আঁকার চেষ্টা করি আমরা, ধরো এই যে একটা কোষ আঁকতেছি, কোষ আঁকতে ধরো এটা একটা উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষের একদম বাইরে আমাদের কি থাকে? কোষ প্রাচীর থাকে। তার মধ্যে থাকে আমাদের, তার মধ্যে থাকবে হলো কোষ ঝিল্লি। এই যে দেখো একদম বাইরে থাকে হলো কোষ প্রাচীর। তার ভিতরে যে সাদা লেয়ার, যেটা এই সাদা লেয়ার, এটা হলো কোষ ঝিল্লি। তো কোষের জড়বস্তু হলো এই তোমার কোষ প্রাচীর, আর বাদ বাকি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সবটুকু হলো আমাদের জীবিত বস্তু। এই জীবিত বস্তুগুলোর মধ্যে
আমাদের যে জীবিত বস্তু এটাকে আমরা বলতেছি প্রোটোপ্লাজম। প্লাজম, এই প্রোটোপ্লাজমের মধ্যে তিনটা জিনিস, একটা হলো এই চারপাশে যে কোষঝিল্লি, এই কোষঝিল্লিটা প্রোটোপ্লাজমের একটা পার্ট, নাম্বার 1। নাম্বার 2 হলো এই নিউক্লিয়াসটা প্রোটোপ্লাজমের আরেকটা পার্ট, আর নাম্বার 3 হলো নিউক্লিয়াস বাদে আর এই কোষঝিল্লি বাদে ভিতরে যা কিছু আছে না কেন এই সব কিছু হলো সাইটোপ্লাজম। এইটা হলো 3 নম্বর পার্ট। এবার বুঝতে পারছো? জি স্যার। জাস্ট এতটুকু মনে রাখো, নিউক্লিয়াসটা সাইটোপ্লাজমের অংশ না। ধরো তোমাদের আরেকটা জিনিস করে বোঝাই, কই এই আসতেছে কেন, ওয়েট ওয়েট ওয়েট, ওকে দেখো, ধরো আমি হলো তিনটা আলাদা জিনিস আঁকলাম। এইটা ধরো নিউক্লিয়াস, মনে করো এটা নিউক্লিয়াস, যদিও নিউক্লিয়াসের আশেপাশেও নাই এটা, আচ্ছা বাদ দাও। এইটা হলো কোষঝিল্লি, এটা ধরো নিউক্লিয়াস, এটা হলো কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, আর এইটা ধরো সাইটোপ্লাজম, এটা হলো সাইটোপ্লাজম। ওকে, এই জিনিসটা আমরা রিরাইট করতে পারি আরো সুন্দর করে বোঝার জন্য। কোথায় যাব? ওকে, আমরা কোলা নোটের একটু হেল্প নিই। ধরো এই জিনিসটা হলো আমাদের একটা নিউক্লিয়াস, অথবা এটা বাদ দাও, আমি আরো নিউক্লিয়াসের মতো করেই আঁকাই। এইটা হলো আমাদের নিউক্লিয়াস, তারপরে এটা হলো কোষ প্রাচীর বা প্লাজমা মেমব্রেন, আর এই সবটুকু হলো সাইটোপ্লাজম। ধরো এটা হলো সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজমের মধ্যে মাইটোকন্ড্রিয়া আছে, গোলজি অ্যাপারেটাস আছে, আরো অনেক অনেক কিছু আছে। এখন আমি বলতেছি এই তিনটা জিনিস মিলে আমার তৈরি প্রোটোপ্লাজম। এখন আমি বলতেছি প্রোটোপ্লাজম কিভাবে থাকে। ইনিশিয়ালি আমাদের যে তোমার কোষ প্রাচীরটা আছে, ধরো কোষ প্রাচীরটা এই ইসের চারপাশে আছে, এই যে কোষ প্রাচীরটা ধরো এর চারপাশে রয়েছে, তারপরে এই যে নিউক্লিয়াসটা এই সাইটোপ্লাজমের মধ্যে রয়েছে, এইরকম করে থাকে। বোঝা গেছে? জি স্যার। এবার বুঝতে পারছো? হ্যাঁ কি জি না? স্যার। জাস্ট এইভাবে তিনটা এরকম সজ্জায় থাকে, মানে এটা তো মানে একটু উঁচু নিচু হয়, মানে এইখানে তো বাইরের দিকে বের হয়ে গেছে, ধরো এই যে এর সাথে পুরো ম্যাচ করে দিলাম আর নিউক্লিয়াসটাকে সুন্দর মতো এখানে বসাই দিলাম। এইরকম অবস্থায় অ্যাকচুয়ালি থাকে। ওকে, গেল। এখন আমাদের পড়াশোনা করতে হবে প্রথমে কোষ প্রাচীর নিয়ে, তারপরে সাইটোপ্লাজমের বস্তু নিয়ে, তারপরে নিউক্লিয়াস নিয়ে, সরি তারপরে কোষ প্রাচীরের পরে কোষঝিল্লি, তারপরে সাইটোপ্লাজমের বস্তু, তারপরে নিউক্লিয়াস। এখন দেখো, প্রথমে হলো কোষ প্রাচীর। কোষ প্রাচীরের কয়েকটা কথা তোমাদের জানতে হবে। নাম্বার 1, বইতে দাগাও, কোষ প্রাচীর হলো মৃত বা জড় বস্তু দিয়ে তৈরি। নাম্বার 2, এটা নাম্বার 1, কোষ প্রাচীর, প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। নাম্বার 2, নাম্বার 3, কোষ প্রাচীরে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন ইত্যাদি রাসায়নিক পদার্থ থাকে। নাম্বার 3, ওকে। নাম্বার 4, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড আর পলিস্যাকারাইড দিয়ে তৈরি, আর ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। এবং লাস্টলি কোষ প্রাচীর কি করে? কোষের আকার আকৃতি বজায় রাখে, দৃঢ়তা প্রদান করে এবং পাশের কোষের সাথে বিভিন্ন নালী সৃষ্টির মাধ্যমে পানি, খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। কয়েকটা কথা পয়েন্ট আকারে মনে রাখলে ইজিলি মনে রাখা যায়। নাম্বার 1, কোষ প্রাচীর জড় বস্তু দিয়ে তৈরি। নাম্বার 2, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। নাম্বার 3, কোষ প্রাচীরের গঠনে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন থাকে। এবং ছত্রাকের, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হলো প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড, ছত্রাকের কোষ প্রাচীর হলো কাইটিন। আর লাস্টলি কোষ প্রাচীরের কাজ হলো দৃঢ়তা প্রদান করা, কোষের আকার আকৃতি বজায় রাখা আর পানি, খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করা কোষের বিভিন্ন কোষের মধ্যে দিয়ে। বুঝা গেছে? জি স্যার।
জি স্যার। এখন যে কোনো একজন বলো, প্রথমে কি বলবো বলো? জি স্যার কি? জান্নাতুল বলো, কথাই বলতেছ না আজকে, চুপচাপ রয়েছে। জি স্যার। ধরো তোমার পরীক্ষায় কোষ প্রাচীর আসছে, এখন তোমার কোষ প্রাচীর সম্পর্কে লিখতে হবে, তুমি কি লিখবা বলো? স্যার প্রথমে লিখবো এটি মৃত বা জড় বস্তু দিয়ে তৈরি। আর ওকে, কোষ তারপরে? প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। সেলুলোজ, ওকে, তারপরে? হেমিসেলুলোজ, লিগনিন, সুবিরিন নামক রাসায়নিক পদার্থ থাকে। আর ওকে, তারপরে? আহ, ব্যাকটেরিয়ার কোষ তবে প্রাচীরে কি কি থাকে? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে প্রোটন, লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে এবং পলিস্যাকারাইড, ছত্রাকের প্রোটিন, শোনো আবার উচ্চারণ করো, প্রোটিন, লিপিড, প্রোটিন, পলিস্যাকারাইড, আবার? লিপিড ও প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে এবং ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। শোনো, তারপর নিজের নাম ভুলে গেলে ওইটা ভোলা যাবে না যে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি, ঠিক আছে? আর জি, লাস্টলি কি কাজ করে? কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা লাস্টলি কি কাজ প্রদান করে করে, বলো? কোষের আকার লাস্টে কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে, কোষের আকার ও আকৃতি বজায় রাখে, পাশের কোষকে সাথে সাইটোপ্লাজম সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা এবং পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। ওকে, এটা মার্ক করতে আসছি, এটা কি হয়ে যাচ্ছে? আচ্ছা, যাই হোক গেল। আর কোষ প্রাচীর যদি একটু আসে, তোমরা কি করবা? জাস্ট এই অর্ধেকটুকু আঁকবা, পুরো ডাকতে দেয় না। কি হয় দেখো, প্রথমে কোষ প্রাচীরে একদম মাঝখানে কি হয়, একটা মধ্যপর্দা থাকে, একটা মধ্যপর্দা থাকে। ধরো এই পাশের টুকু বাদ, তুমি এই পাশের টুকুরে জাস্ট কেটে বাদ দাঁড়াও। এই পাশের টুকু আমি কি করব, ধরো এই যে বৃত্ত, এই বক্সটার মধ্যে যে জিনিসটা ঘুরতেছে, ও সরি, এই বক্সটার মধ্যে যা ঘুরতেছে এইটা হলো বাদ দিবা। বাদ দিয়ে এই পাশের টুকু দেখো, এই পাশের টুকু হলো, এই দেখো, কোষ প্রাচীর হলো ইনিশিয়ালি মধ্যপর্দা থাকে, প্রথমে কোষ প্রাচীরের যে জিনিসটা তৈরি হয় সেটা হলো মধ্যপর্দা, তার উপরে একটা প্রাচীর তৈরি হয়, সেই প্রাচীরকে বলা হয় প্রাথমিক প্রাচীর। তারপরে একটা বা এক বা একাধিক বিভিন্ন রকম হইতে পারে, অথবা নাও থাকতে পারে, যে এক বা একাধিক প্রাচীর তৈরি হয় সেগুলাকে বলা হয় গৌণ প্রাচীর। ভাই কিছুই বুঝে নাই, দেখাই দেন। এই যে দেখো, এই যে প্রথম যে পর্দাটা তৈরি হচ্ছে এটাকে বলা হয় মধ্য পর্দা, কোষ প্রাচীরে প্রথমে এটা তৈরি হয়, তারপরে তৈরি হয় প্রাথমিক প্রাচীর, তারপরে যত লেয়ারই থাকুক, একটা দুটা তিনটা চারটা হাজারটা লেয়ার থাকুক, ওইটা নিয়ে আমাদের কনসার্ন না, কিন্তু আমাদের জানতে হবে তারপরে যত লেয়ারই থাকুক না কেন, এই সব লেয়ার গুলো হলো কি দিয়ে তৈরি, এই সব লেয়ারটা হলো আমাদের গৌণ প্রাচীর। এই পাশে দেখো, এই পাশে এইখান থেকে এতটুকু যা আছে, এই পাশেও কিন্তু একই আছে অ্যাকচুয়ালি। এই পর্যন্ত এইটা হলো একটা কোষের, এইটা হলো আর একটা কোষের, দুটো কোষ পাশাপাশি রয়েছে, এই জন্য মনে হচ্ছে একটা কোষের মধ্যে এও থাকে এও থাকে, না, একটা কোষে প্রথমে মধ্যপর্দা থাকে, তারপরে হলো প্রাথমিক প্রাচীর, তারপরে হলো গৌণ প্রাচীর। এটা হলো একটা কোষের। আবার এই দিক দিয়ে চিন্তা করলে এটা হলো আর একটা কোষের, ফার্স্টে হলো মধ্যপর্দা, তারপর প্রাথমিক প্রাচীর, তারপরে গৌণ প্রাচীর। এই ছবিতে আসো, প্রথমে সাদাটা হলো মধ্যপর্দা, তারপরে এই যে একটা থিন লেয়ার, এই থিন একটা লেয়ার, এটা হলো প্রাথমিক প্রাচীর, এটা হলো মধ্যপর্দা, এটা হলো প্রাথমিক প্রাচীর, আর এইখান থেকে শুরু করে যত পর্যন্ত যাও না কেন তুমি, এটা হলো গৌণ প্রাচীর। বুঝা গেছে? জি স্যার। কারোর কি অসুবিধা হয়েছে বুঝতে? এবার তাহলে বলো, মারিয়া বলো, ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? কাইটিন। তারপরে হলো তাসনিম, শুনতে পাচ্ছ? জি স্যার। বলো, কোষ প্রাচীর, কোষ প্রাচীর রাসায়নিক গঠনে কি কি যেন থাকে? সেলুলোজ,
স্যার আমি দুঃখিত স্যার, আমার ইংলিশ লোক তো নেটওয়ার্কের মারাত্মক প্রবলেম দিয়েছে। আচ্ছা, কোষ প্রাচীরের রাসায়নিক গঠনে থাকে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। তারপরে একজন বলো কোষ প্রাচীরের কাজ কি বলো। যে কোনো একজন বলো কোষ প্রাচীরের কাজ কি। প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে, প্রাচীরের কোষের আকার ও আকৃতি বজায় রাখে। পাশের কোষের ওকে, সাথে প্লাজমোডেসমাটা সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে এবং পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। এই দেখো প্লাজমোডেসমাটা একটা টার্ম বলছে, তার মানে ধরো এই যে একটা কোষ, এই যে এই পাশে একটা কোষ, এই পাশে একটা কোষ, এর মধ্যে ধরো একটা ছোট্ট ছিদ্র তৈরি করলো, করে এই কোষ থেকে এই কোষে বিভিন্ন জিনিসের আদান প্রদান করলো, এটাই হলো প্লাজমোডেসমাটা, এই নালীটাই। ওকে গেল। এরপরে দেখো আর একটা, এইটা হলো আমাদের কি ছিল, আমরা এতক্ষণ ধরে পড়তেছিলাম জড় বস্তু। এবার আসবো আমরা জীবিত বস্তুতে। আমরা জীবিত বস্তুর প্রথমে হলো আমাদের হেডিং, হেডিং হলো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম কি জিনিস দেখো, প্রোটোপ্লাজম হলো কোষের ভিতরে, এই যে প্রোটোপ্লাজম কি জিনিস দেখো, কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে প্রোটোপ্লাজম বলে। এই তিনটার শব্দই ইম্পর্টেন্ট, অর্ধস্বচ্ছ, অর্ধস্বচ্ছ, তারপরে হলো থকথকে জেলির মতো, এবং কোষের ভিতরে থাকতে হবে, এইটাই হলো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমে কি কি আছে দেখো, প্রোটোপ্লাজমের মধ্যে কোষঝিল্লি, তারপরে কোষঝিল্লি, এই দেখে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, কোষঝিল্লি দিয়ে ঘেরা সবকিছুই প্রোটোপ্লাজমের অংশ, এমনকি কোষঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ। তার মানে এই যে এই জায়গাটা আমি যেটা বলতেছিলাম তোমাদের, এই কোষঝিল্লি সহ এই কোষঝিল্লিতে ঘেরা ভিতরে যা আছে সবকিছুই প্রোটোপ্লাজমের অংশ, এমনকি কোষঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের অংশ। তারপরে প্রোটোপ্লাজমের মধ্যে আমরা ফার্স্টে কি পড়ছিলাম, কি বলছিলাম, কোষঝিল্লি। প্রোটোপ্লাজমের মধ্যে তিনটা ভাগে ভাগ করি প্রোটোপ্লাজমকে, একটা হলো কোষঝিল্লি, একটা সাইটোপ্লাজম, একটা নিউক্লিয়াস। এখন আমরা প্রথমে যেটা পড়বো সেটা হলো আমাদের কোষঝিল্লি। কোষঝিল্লি কিছুই না, জাস্ট কি জিনিস, প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষঝিল্লি বলে। স্থিতিস্থাপক কি, মানে রাবারের মতো, তুমি টানলে বলবে, আবার ছেড়ে দিলে আগের জায়গায় চলে আসবে, এটাই হলো স্থিতিস্থাপক ধর্ম। তাহলে প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরের যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষঝিল্লি বা প্লাজমালেমা বলে। এইগুলো আসলে বায়োলজি তো ইনিশিয়ালি তোমাদের অবশ্যই বুঝতে হবে সব জিনিস, কিন্তু তোমাদের নিজের স্টাডি করতে হবে এবং এইগুলা কিন্তু তোমার নিজেরও মুখস্থ করতে হবে। এই ডেফিনেশনটা ধরো তোমার মুখস্থ করা লাগবে। যেমন প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তর বিশিষ্ট যে স্থিতিস্থাপক পর্দা থাকে তাকে কোষঝিল্লি বলে। সবসময় মনে রাখবা, যার কোষঝিল্লির কথাই বলুক না কেন, হাতি, বানর, ঘোড়া, যার কথাই বলো না কেন, এই কোষঝিল্লি লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি। সব সময় যে কোনো কোষ প্রাচীর লিপোপ্রোটিন দিয়ে তৈরি, লিপোপ্রোটিন। সে তোমার ছত্রাক হোক, সে ব্যাকটেরিয়া হোক, তারপরে ভাইরাস হোক, যেই হোক, কোষ প্রাচীর প্রধানত লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি। তাহলে এখান থেকে আমাদের পড়তে হবে কি, প্রোটোপ্লাজমের সংজ্ঞা কি, আর হলো প্রধানত কি দিয়ে তৈরি। ওকে, সরি প্রোটোপ্লাজম বলতেছি, কোষঝিল্লির সংজ্ঞা কি, লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি। আর একটা কথা বলছে, এই কোষঝিল্লি হলো বৈষম্যভেদ্য পর্দা দ্বারা, এই কোষঝিল্লি হলো বৈষম্য ভেদ্য। তার মানে কি ভাইয়া, বৈষম্য ভেদ্য মানে কোনো কিছু জিনিসকে এ ঢুকতে দেবে আর কিছু কিছু জিনিসকে এ ঢুকতে দেবে না। যেমন ধরো একটা কোষ, তোমার হাতে তো অসংখ্য কোষ আছে, তোমার হাতের মধ্যে দিয়ে ধরো কোষের মধ্যে পানি যাইতে পারে, তারপরেও যায় না অ্যাকচুয়ালি। কোষের মধ্যে দিয়ে পানি, গ্লুকোজ, তারপরে স্যালাইন, এইগুলা যাইতে পারে কোষের ভিতরে, কিন্তু ধরো বালি, ময়লা, ডাস্ট, ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলা কি কোষের মধ্যে যাইতে পারে বলতো? ঠিক আছে। এই যে এই ময়লাগুলা কিসে যাইতে দিচ্ছে না, কিন্তু এই যে গ্লুকোজ বা তারপরে হলো চিনি, তারপরে তোমার হলো কি বলবো, স্যালাইন, এইগুলাকে যেতে দিচ্ছে। তাহলে কিছু কিছু জিনিসকে কোষঝিল্লি যেতে দেয়, কিছু কিছু জিনিসকে কোষঝিল্লি যেতে দেয় না। এই জন্য একে বলা হয়, বইতে লিখে রাখো, এই জন্য একে বলা হয় বৈষম্য ভেদ্য। ওকে, হলো। এরপরে আমাদের কোষঝিল্লি পড়া শেষ, এরপরে আমাদের যে জিনিসটা আছে
সেই জিনিসটা হলো সাইটোপ্লাজম। তোমাদের কিন্তু নিজের বাসায় কিন্তু নিজের স্টাডি করতে হবে অধ্যায়টা, তুমি অনেক সহজ, এই জন্য একটু বেশি পড়াচ্ছি। ওকে, সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের মধ্যে প্রথমে যে জিনিসটা জানতে হবে, এই যে সাইটোপ্লাজমটা তোমাদের আছে, এই যে নিউক্লিয়াস আর এই কোষঝিল্লি বাদে বাকি সবই তো সাইটোপ্লাজমের অংশ। এই সাইটোপ্লাজমের মধ্যে দেখো কিছু কিছু অঙ্গাণু আছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তারপরে এই যে, এই যে, এই যে, এই দেখো। তাহলে সাইটোপ্লাজমের মধ্যে অনেকগুলো অঙ্গাণু আমরা এখানে দেখতে পাচ্ছি, যেমন এইটা হলো মাইটোকন্ড্রিয়া, এইটা হলো গলজি বস্তু, এইটা হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এইটাও এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এইটা হলো তোমার কি লাইসোজোম, তারপরে এটা হলো বিভিন্ন রকম রাইবোজোম। ওকে, দেখতে পাচ্ছি এই অঙ্গাণুর মধ্যে কেউ কেউ আছে ঝিল্লিবদ্ধ, কোন কোন অঙ্গাণু আছে ঝিল্লিবদ্ধ, মানে ওই অঙ্গাণুটা বাইরের দিক থেকে আবৃত থাকে, কিছু কিছু অঙ্গাণু আছে বাইরের দিক থেকে আবৃত থাকে। আর কিছু কিছু অঙ্গ আছে, যেমন অঙ্গাণু আছে, যেমন এর মধ্যে তোমার কিছু কিছু জিনিস আছে, এই যে এরকম, ওহ এত হার্ড করে দিলে হবে না, দাঁড়াও ওয়েট, এরকম কিছু কিছু বস্তু থাকে কোষের মধ্যে এরকম, ঠিক আছে, বা এরকম একসাথেও থাকে অনেকগুলা, এগুলাকে বলা হয় কোষ কঙ্কাল, এগুলাকে বলা হয় কোষের কঙ্কাল। আমাদের যেমন স্কেলিটন আছে, হাড় আছে, তেমন এদেরও কোষ কঙ্কাল থাকে কোষের মধ্যে। এই যে এই জিনিসগুলা, এই যে এই কোষ কঙ্কাল ধরো, এই কোষ কঙ্কাল কি হয়, এই কোষ কঙ্কাল কোনো আবরণ দ্বারা আবৃত থাকে না। এই যে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া এই দেখো বাইরের দিয়ে আবরণ দিয়ে আবৃত, কিন্তু কিছু কিছু জিনিস আছে আবরণ দিয়ে আবৃত থাকে না। তাহলে সাইটোপ্লাজমের মধ্যে আমরা দুই রকম বস্তু পাইছি, একটা হলো ঝিল্লিবদ্ধ, একটা হলো ঝিল্লিবিহীন। তাহলে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কারা আছে সেগুলো আমরা এখন দেখব। প্রথমে যেই কথাটা বলছে ঝিল্লিযুক্ত বা ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর মধ্যে প্রথম যে আছে সেটা হলো মাইটোকন্ড্রিয়া। প্রথমে যে আছে তার নাম কি? কন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া। ভেরি গুড। ওকে, এই মাইটোকন্ড্রিয়া অ্যাকচুয়ালি যে কাজটা করে সেটা হলো শোষণ। দেখো তোমাদের একটা কথা বলতেছি আমি, এই যে এইখান থেকে শুরু করে এইটুক বাদ কেটে দিই, ও এটা তো সেই কমাই দিয়েছিলাম। ওকে, এইটুক বাদে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাই তোমাদের মুখস্থ করতে হবে, পুরোটাই মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে। এখন ভাই এ তো অনেক কঠিন মুখস্থ করা, আমি ইজি করে দিচ্ছি। দেখো তোমরা প্রথমে খাতায় এরকম একটা ছবি আঁকবা। ও উল্টা আঁকতেছি কেন? ওকে, ভালো করে দেখো মাইটোকন্ড্রিয়া আঁকা শেখো। প্রথমে এরকম, আচ্ছা তোমরা খাতা বের করে খাতায় এতটুকু আঁকো, এরপরে কি আঁকবা দেখো ভালো করে হাতের দিকে, মানে পেনের যে কালি যাচ্ছে এইদিকে খেয়াল করো। এই দেখো এই যে কালি গেল, এই যে সামনের দিকে টান, টান দিয়ে এই যে নিচে নামাই দিলাম, এই পাশ থেকে আর একটা উঠবে, আবার টান দিব, এই যে নিচে পাশ থেকে আর একটা উঠবে, আবার টান, নিচে পাশ থেকে আর একটা উঠবে, একটা ছোট একটা বড় এরকম করে উঠবে। এটা ছোট দিলাম, পরেরটা ধরো অনেক বড় দিলাম, একটু ছোট দিলাম, এই যে এবার নিচে নিয়ে আসবো, নিচে আনার পরে এই বরাবর দেওয়া যাবে না, এই যে দুইটা আছে, এই যে এইটা আর এইটা, এই দুইটার মাঝখানে আমি আর একটা দিব, এই যে যেগুলো যেগুলো আঁকছি তার মাছ দিয়ে দিয়ে আমরা যাব। এই যে মাইটোকন্ড্রিয়া কি হয়েছে বলো তো? ওকে, ভালো করে আমার এই ক্লাসটা আবার দরকার হয় দেখবা এবং আঁকা শিখবা, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রথমে কি করছি, প্রথমে আমরা এরকম একটা স্ট্রাকচার এঁকে নিয়েছি, তারপরে এই যে এখানে টান দিয়ে নিচে একদম সাথে সাথে উঠাইছি, এরকম উঠাই নাই কিন্তু, একদম কাজ দিয়ে উঠাইছি, তারপরে টান দিয়ে আবার নিচে, আবার নিচে, এরকম করে করে ঘুরে আসছি টোটালটা। ওকে, এখন
পরের ছবি, এরপরে এর গায়ে বিন্দু বিন্দু বস্তু থাকে, প্রতিটার গায়ে এরকম বিন্দু বিন্দু দিয়ে দিবা। এইটা কিন্তু পরীক্ষায় খুব আসে, এটা আঁকা অবশ্যই অবশ্যই শিখবা, এটা লাগবে 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 লাগবে। ওকে, একটু ফাস্ট আটকাই। ওকে, দ্যাটস আওয়ার মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, হলো, ছবিটা কি দেখা যাচ্ছে? রেসপন্স করো। জি স্যার। জি স্যার। এখন দেখো, তুমি মাইটোকন্ড্রিয়া যখন পড়বা তখন এরকম একটা ছবি আঁকবা, ছবি আঁকার পরে এইভাবে লিখে লিখে পড়বা। কিভাবে বলেছি, এই মাইটোকন্ড্রিয়া প্রথমে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন হলো রিচার্ড অল্টম্যান। বইয়ে প্রথম লাইন আছে, দেখো, মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন, সরি কই, ও তোমাদের এই বইতে নাই, তোমাদের বইতে আছে, মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন রিচার্ড অল্টম্যান। তারপরে এই মাইটোকন্ড্রিয়া যে নামটা, মাইটোকন্ড্রিয়া এই নামটা দেন বিজ্ঞানী কার্ল বেন্ডা। এই নামটা দেন বিজ্ঞানী কার্ল বেন্ডা। হলো 2 নম্বর কথা। তারপরে দেখো, এরপরে তোমরা এভাবে দেখবা মাইটোকন্ড্রিয়া 2টা স্তর, এই যে একটা স্তর আর এই যে আর একটা স্তর চলে গেছে। তাহলে মাইটোকন্ড্রিয়া কয় স্তর বিশিষ্ট? 2। তারপরে তাহলে আমরা প্রথমে হলো মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করলো ওইটা জানলাম, 2 নম্বর হলো কে নামকরণ করলো সেটা জানলাম, 3 নম্বরে কয়টা স্তর সেই জিনিসটা জানলাম, আবিষ্কার করলো কে আর নামকরণ করলো কে, এই 2টা জিনিস জানলাম। তারপরে জানলাম স্তর, কয়টা স্তর, বাইরের স্তরকে বলা হয় বহিঃস্তর আর ভিতরের স্তরকে বলা হয় অন্তঃস্তর। ওকে, এই যে বহিঃস্তর আর অন্তঃস্তরের মাঝখানের জায়গাকে বলা হয় আন্তঃস্তর বা আন্তঃস্থান, ফাঁকা স্থান। ভাই এটা তোমাদের দরকার নেই এই লেভেলে। ওকে, 2টা স্তর আমরা জানলাম। দেখো ভিতরের স্তরটা ভিতরের দিকে এরকম ভাঁজ হয়ে আছে না, আঙ্গুলের মতো হয়ে আছে না, বলো। এই যে ভিতরের স্তরটা ভিতরের দিকে আঙ্গুলের মতো হয়ে আছে, এইটাকে বলা হয় ক্রিস্টি। এটাকে কি বলে? ক্রিস্টি। উচ্চারণ করো, নাইলে পরে পারবা না। এটাকে কি বলে? ক্রিস্টি। ক্রিস্টির গায়ে দেখো গোলাকার বিন্তু গোলাকার বস্তু থাকে। এই বিন্তু গোলাকার বস্তুকে বলা হয় অক্সিজোম। কি বলে? অক্সিজোম, নট অক্সিজেন, অক্সিজোম। আর এই অক্সিজোমের মধ্যে এনজাইম বা উৎসেচক থাকে। এনজাইম বা উৎসেচক কি জিনিস পরে তোমাদের পড়াবো, জাস্ট এখন মনে রাখো, উৎসেচক। গেল। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ থাকে, আর এটা হলো মাইটোকন্ড্রিয়ার, এই যে হলুদ কালার যেটা আঁকছি আমি, এটা হলো মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স বা মাতৃকা। আচ্ছা, মাইকটা একটু মিউট করো, কোশ্চেন করলে আবার আনমিউট করবা। এটা হলো মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স অথবা মাতৃকা হলো। এবং যা আঁকবা নিচে অবশ্যই লিখে দিবা যে চিত্র অমুক, যেমন এটা হলো চিত্র মাইটোকন্ড্রিয়া, তোমরা বাংলা লিখতে পারো চিত্র মাইটোকন্ড্রিয়া। যার চিত্র আঁকবা অবশ্যই নিচে লিখবা। স্যার জানে যে এই চিত্রটাই, তবুও অবশ্যই তোমার বলে দিতে হবে এটা হাতির ছবি না ঘোড়ার ছবি না মানুষের মাথার ছবি, অবশ্যই লিখে দিতে হবে। ওকে, আর মার্কিং এভাবে করবা না। মার্কিং হলো এক পাশে এরকম দাগ টেনে, এক পাশে এই যে এরকম এরকম টেনে টেনে হলো মার্কিং করবা।
ঠিক আছে, এরকম চারিপাশে মার্কিং করবা না, আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে বলছি এটা। ওকে, এতটুকু পর্যন্ত তোমরা তোমরা বলো। ফার্স্টে হলো আবিষ্কার করে রিচার্ড ওয়াল্টম্যান, নামকরণ করেন কার্ল বেন্ডা। 2 স্তর, বাইরের স্তর ভিতরের স্তর, বাইরের স্তরকে বহিঃস্তর বলে, ভিতরের স্তরকে অন্তঃস্তর বলে। ভিতরের স্তর, ভিতরের দিকে এই যে ভাঁজ হয়ে থাকে এটাকে বলা হয় ক্রিস্টি। ক্রিস্টির যে গায়ে বিন্দুযুক্ত গোলাকার বস্তু থাকে এগুলাকে বলা হয় অক্সিজম। অক্সিজমের মধ্যে এনজাইম বা বাংলায় বলে উৎসেচক থাকে। ওকে, আর কি, আর এই ভিতরে হলো মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স থাকে। এতটুকু পর্যন্ত বলো। বলো, যে বলতে চাও সে বলো, দেখাই বলো, সব তো লিখাই রয়েছে সামনে। মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন রিচার্ড রিচার্ড অলমেইন। রিচার্ড রিচার্ড অলমেইন ওয়াল্টম্যান। আর আর এর নামকরণ করে কার্ল কার্ল বেন্ডা। বেন্ডা। আর কয় স্তর? মাইটোকন্ড্রিয়া 2 স্তর বিশিষ্ট। ভেরি গুড। প্রথম বাইরের স্তরকে স্তরকে বহিঃস্তর বলে আর ভিতরের স্তরকে অন্তঃস্তর বলে। এই ভেতরের অন্তঃস্তরের দিকে ভাঁজ হয়ে থাকে আঙ্গুলের মতো, এর নাম কি? ক্রিস্টি। ক্রিস্টির গায়ে গোলাকার বস্তু থাকে, এর নাম কি? অক্সিজম। অক্সিজেনের মধ্যে কি থাকে? এনজাইম বা উৎসেচক। আর এই মাতৃকার মধ্যে এনজাইম বা উৎসেচক থাকে। এতটুকু সবাই কি বুঝছো? জি স্যার। বাকিরা রেসপন্স করো, বুঝেছো না বুঝো নাই? জি স্যার। ওকে, এরপরে আসো। এরপরে এই মাইটোকন্ড্রিয়ার কাজ কি এটা আমরা জানি। মাইটোকন্ড্রিয়ার কাজ হলো জীবের শোষণ কাজে অংশগ্রহণ করা। শোষণ মানে কি? আমরা বাইরে থেকে যে খাবার দাবার খাচ্ছি সেগুলা শরীরের ভিতরে যে ভেঙে শক্তি তৈরি করে, এই শক্তির নাম হলো এটিপি। এই শক্তি তৈরি করার যে প্রক্রিয়া সেটাকে বলা হয় অন্তঃশোষণ। অ্যাকচুয়ালি শোষণ 2 রকম, একটা হলো বাইরে দিয়ে আমরা এই যে প্রশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ত্যাগ করতেছি, এইটা এক ধরনের শোষণ। আর কোষের মধ্যে এক ধরনের শোষণ হয়, সেটাকে অন্তঃশোষণ বলে। সেখানে কি আমরা যেগুলা খাবার দাবার খাই সেগুলা শরীরের মধ্যে যে ভেঙে তোমার কি তৈরি করে, এটিপি তৈরি করে বা শক্তি তৈরি করে। জাস্ট মনে রাখো, শোষণ প্রক্রিয়ায় শক্তি তৈরি হয়। এই যে শোষণ প্রক্রিয়া মাইটোকন্ড্রিয়া ওইটুক বলার পরে লিখবা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি হচ্ছে এটা। ওকে, মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হলো শোষণে অংশগ্রহণ করা, এটা হলো প্রধান কাজ। এই শোষণ প্রক্রিয়ার ধাপ আমার 4টা: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেব চক্র, ইলেকট্রন প্রবতন্ত্র। এইখানে এই গ্লাইকোলাইসিসটা মাইটোকন্ড্রিয়ায় হয় না, এটা হয় হলো সাইটোপ্লাজমে। আর বাদ বাকি যে 3টা ধাপ, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেব চক্র, ইলেকট্রন প্রবতন্ত্র, এইটা আমার মাইটোকন্ড্রিয়ায় ঘটে। এবং ক্রেব চক্রে সব থেকে বেশি শক্তি বা এটিপি তৈরি হয়। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস অফ কোষ বা সেল বা কোষের শক্তিঘর। যা যা বলছে এবার বিলাও হইতে। জীবদেহের শোষণ কার্যে এ হলো মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হলো শোষণ কার্যে সাহায্য করা। এর ধাপ হলো 4টা: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবতন্ত্র। এর এই যে প্রথম ধাপ অর্থাৎ গ্লাইকোলাইসিস, এটা মাইটোকন্ড্রিয়ায় ঘটে না, তবে পরবর্তী ধাপগুলো মাইটোকন্ড্রিয়ায় ঘটে। এবং মাইটোকন্ড্রিয়ায় এই যে ক্রেবস চক্রে সব থেকে বেশি শক্তি উৎপাদন হয়। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বা শক্তিঘর। মাইটোকন্ড্রিয়া কি, আচ্ছা মাহিম মিউট করো, বলো, আনমিউট করো, বলো জি স্যার। যে হলো শোষণ কার্যে অংশগ্রহণ করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। এতটুকু তো আমরা জানছি, তাই তো? জি স্যার। শোষণ কার্য কয় ধাপে বিভক্ত, মানে কয়টা ধাপ শোষণের? 4টি। কি কি? গ্লাইকোলাইসিস, এসিটাইল কোয়ে ক্রেবস চক্র, চক্র এবং ইলেকট্রন প্রভাবতন্ত্র। প্রবাহতন্ত্র, জি ইলেকট্রন স্যার। প্রবাহতন্ত্র। এর প্রথম ধাপ গ্লাইকোলাইসিস কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ায় ঘটে না স্যার। এটা কোথায় ঘটে? সাইটোপ্লাজম।
সাইটোপ্লাজমে সাইটোপ্লাজমে ঘটে। মাইটোকন্ড্রিয়া ক্রিয়েভ চক্রে সব থেকে বেশি কি তৈরি হয়? শক্তি। শক্তি বা এটিপি তৈরি হয়। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলে? পাওয়ার হাউস অথবা কোষের শক্তি খণ্ড। ওকে, এরপরে তোমার এটা অত বেশি জানার দরকার নেই। ওকে, আজকে কি কি পড়লাম না সেটা এখন রিক্যাপ করি। নাম্বার 1 আমরা পড়ছি কোষের সংজ্ঞা। কোষে লোইয়া সিকেবিস 1969 সালে একটা সংজ্ঞা দিছিলেন, সেটা হলো বৈষম্যের পর্দা দ্বারা আবৃত দিবস ক্রিয়াকলাপের একক যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই নিজের নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, এটাকে কোষ বলছিল। আর নিউক্লিয়াসের উপস্থিতিতে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হলো প্রাককেন্দ্রিক কোষ, একটা হলো সুকেন্দ্রিক কোষ। প্রাককেন্দ্রিক কোষে আমরা কি কি বলছিলাম? নিউক্লিয়াস সুগঠিত থাকে না, নিউক্লিওলাস, তারপরে নিউক্লিয়ার পর্দা এগুলা থাকে না, মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলা থাকে না, কিন্তু প্রকৃত কোষে থাকে। তারপরে কাজের উপর ভিত্তি করে দুই রকম বলছিলাম, একটা হলো বংশবৃদ্ধি করা, একটা হলো দেহের গঠন বা দেহের অন্যান্য কাজ করা। তারপরে দুইটার পার্থক্য বলেছি। তারপরে বলেছি জীবকোষ আর প্রাণীকোষ আর উদ্ভিদ কোষ, এই দুইটার মধ্যে কোনটায় কি থাকে কোনটায় কি থাকে না। যেমন উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে থাকে না। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ গহ্বর বড় থাকে, প্রাণী কোষে নরমালি থাকে না। উদ্ভিদ কোষের ক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট থাকে, প্রাণী কোষে থাকে না। এবং প্রাণী কোষে সেন্ট্রোজোম থাকে, যেটা উদ্ভিদ কোষে থাকে না। এবার কোষকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা জীবিত বস্তু, একটা জড় বস্তু। জীবিত বস্তুর মধ্যে বলছি প্রোটোপ্লাজমের মধ্যে বলছি সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, কোষ ঝিল্লি। কোষ প্রাচীরে বলছি আমরা জড় বস্তু, প্রাণী কোষে থাকে না, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন নামক রাসায়নিক পদার্থ দিয়ে গঠিত। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড দিয়ে গঠিত। আর ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে গঠিত। ওকে, আর কোষ প্রাচীরের গঠন আমরা দেখছি, প্রথমে একটা মধ্যপর্দা, তারপর প্রাথমিক প্রাচীর, তারপরে সেকেন্ডারি প্রাচীর। আর হলো কোষ প্রাচীরের গঠন সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন দিয়ে তৈরি। আর ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড দিয়ে তৈরি। এবং মোস্ট ইম্পর্টেন্ট, ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। এবং আরেকটা জিনিস পড়ছি, কোষ প্রাচীরের কাজ হলো দৃঢ়তা প্রদান করা, আকার আকৃতি বজায় রাখা, আর হলো পানি, খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করা। তারপরে পড়েছি কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি হলো দুই স্তর বিশিষ্ট স্থিতিস্থাপক পর্দা। এটা হলো বৈষম্যবেদ্য লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি। আর তারপরে পড়ছি মাইটোকন্ড্রিয়ায় এই জিনিসটা দেখছি যে রিচার্ড ওয়াল্টম্যান আবিষ্কার করেন, কার্ল বেন্ডার নামকরণ করেন। দুই স্তর, ভিতর দিকে ভাঁজ হয়ে থাকে, ক্রিস্টি বলে। এর গায়ে গোলাকার বস্তু থাকে, তাকে অক্সিজম বলে। আর এর মাতৃকা বা ম্যাট্রিক্সেও বিভিন্ন ধরনের এনজাইম বা উৎসেচক থাকে। এবং এর প্রধান কাজ হলো শোষণ বিক্রিয়ায় অংশগ্রহণ করা। শোষণের 4টা ধাপ: গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহতন্ত্র। এর প্রথম ধাপ সাইটোপ্লাজমে ঘটে, মাইটোকন্ড্রিয়ায় ঘটে না। এবং তৃতীয় গুরুত্বপূর্ণ ক্রেবস চক্র মাইটোকন্ড্রিয়ায় ঘটে এবং অনেক বেশি শক্তি তৈরি করে, এই জন্য এটাকে শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলে। বোঝা গেছে? জি স্যার। এবার কোনো কোশ্চেন? এবার বলো কার কি কোশ্চেন আছে? স্যার হ্যাঁ বলো। বলতেছে আমি যে মাত্র মানে যে বায়োলজি আজকে পরীক্ষা দিছি এটা কি এখন পাঠিয়ে দিব? বায়োলজি কোন পরীক্ষাটা দিছো? স্যার আমি তো পরীক্ষা থাকার কারণে ওই দিন দিতে পারি নাই, যেদিন আপনি পরীক্ষাটা নিয়েছেন। এখনই স্যার পাঠিয়ে দিছিল, ওইটা আমি দেখছি। তুমি কি পাঠিয়ে দিব আপনার কাছে স্যার? আচ্ছা ঠিক আছে, দাও আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। আর কোনো কোশ্চেন আছে কারণ? জি না স্যার, স্যার আমাদের বায়োলজির রেজাল্ট কবে দিবেন? আচ্ছা, তোমাদের লেখার প্যাটার্নে কিছু চেঞ্জ করতে হবে, আর কিছু কিছু জায়গা হলো অ্যাড করতে হবে, কিছু জিনিস ওই নিয়ে আলোচনা করব। তো অবশ্যই নেক্সট দিনের মধ্যে ওইগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর শোনো, তোমাদের চ্যাপ্টার তো মনে হয় 5টা আছে অর্ধবার্ষিক পরীক্ষায়। আর আমি তোমাদের জাস্ট আমাকে এখন থেকে শুরু করে 20-25 দিন আগে তোমাদের হলো পড়ার কথা বলা হয়েছিল, 3 মাস পরে। তো এখন 5টা চ্যাপ্টার শেষ করতে হলে তোমাদের একটু বেশি বেশি করে পড়াইতে হবে, হয় বেশি ক্লাস নিতে হবে অথবা বেশিক্ষণ ধরে পড়াতে হবে। এখন তোমরা তো এটা বুঝতে পারতেছো তাই না? জি স্যার। তোমাদের কোনটা হলে ভালো হয়, ক্লাস ডিউরেশন বা ক্লাসের টাইম বেশি হলে ভালো হয়, নাকি ক্লাস সংখ্যা বাড়াইলে ভালো হয়? স্যার ক্লাস সংখ্যা। ওকে, তাহলে ভাইয়ের একটু এই কথাটা বললো, আমিও বলবো আজকে, তোমরা বলো।
যেহেতু আমাদের অনেকগুলো চ্যাপ্টার কভার করা লাগবে অল্প টাইমের মধ্যে, সেহেতু ক্লাস সংখ্যা বাড়াইলে ভালো হয়। তোমাদের এখনো 4র্থ অধ্যায় 5ম অধ্যায় বেশ বড় বড় 2টা অধ্যায় আছে, সে অধ্যায় পড়াইতে হবে। তো এই জন্য তোমাদের ক্লাস ডিউরেশন এবং ক্লাস সংখ্যা দুইটাই বাড়াইতে হবে। স্যার দিছি। ওকে, ঠিক আছে, আমি দেখে দিব তোমারে। আচ্ছা, নেক্সট দিনের পড়া থাকবে তোমার মাইটোকন্ড্রিয়াটা লিখে আমারে জমা দিবা। আমি যা যা বলছি দিছো? অতটুকুই লিখেই জমা দিবা, বেশি এক্সট্রা কিছু লিখবা না। আর মেইনলি না লিখতে বললেও মেইনলি চিত্রটা আঁকবা, এই যে চিত্রটা, এই চিত্রটা অবশ্যই আঁকবা। স্যার চিত্রটা নাই, শুধু যদি এটা লেখা জমা দিতে হলে হবে না? এই চিত্রটাই পরীক্ষায় আঁকতে হয়। চিত্র আঁকা তো সহজ, আমি দেখাই দিছি। কোন দিন দিব? স্যার কালকে দিয়ে দেব? অবশ্যই কাল পরশুর মধ্যে। আমি এটা তোমার স্ক্রিনশট দিয়ে গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আজকের মতো আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।